নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় মহাভারতের অনুবাদ ও অনুবাদক গোষ্ঠী। আলোচনার সুবিধার্থে আমরা আজকের বিষয়টিকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করব। এগুলি হলো মহাভারতের প্রাথমিক পরিচয়, সপ্তদশ শতাব্দীর মহাভারত অনুবাদকগণ, কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, সঞ্জয়ের মহাভারত, সপ্তদশ শতাব্দীর মহাভারত অনুবাদকগণ, নিত্যানন্দ ঘোষ, কাশিরাম দাস এবং অষ্টাদশ শতাব্দীর মহাভারত অনুবাদকগণ। আমরা ইতিপূর্বের আলোচনাগুলি থেকে জানি কেন এবং কোন আর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে মধ্যযুগে অনুবাদ সাহিত্য শাখার জন্ম হয়েছিল। ফলে সেই একই বিষয়ের প্রলম্বিত উল্লেখ না করে আমরা সরাসরি আজকের আলোচনায় প্রবেশ করব। মহাভারতের অনুবাদ সম্পর্কে জানবার পূর্বে মহাভারত সম্পর্কে যৎকিঞ্চিৎ ধারণা থাকা বাঞ্ছনীয়। আমরা ছেলেবেলা থেকেই মহাভারত সম্পর্কে নানান প্রবাদ বাক্য শুনতে অভ্যস্ত। তার মধ্যে অন্যতম একটি হলো यदि हस्ति तदन्यत्र यन्ने हस्ति तन्ना तद कचित। অর্থাৎ যা মহাভারতে আছে তা অন্যত্র যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু যা মহাভারতে নেই তা অন্য কোথাওই নেই। বা এরই সঙ্গে বাংলায় আমরা শুনে এসেছি যা নেই ভারতে তা নেই ভারতে, এই ধরনের প্রবাদ বাক্যগুলি। ফলে মহাভারতকে পুরাণ, মহাকাব্য, ধর্মগ্রন্থ বা ইতিহাস বললেই এর সমস্তটুকু বলা হয় না। মহামতি ব্যাসদেব যে কাব্য রচনা করেছিলেন তা একই সঙ্গে ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র এবং কামশাস্ত্রও বটে। ফলে সনাতনী হিন্দু ধর্মে যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের কথা বলা হয় তার তিনটি বর্গই কিন্তু এর ফলপ্রাপ্তি। একে পঞ্চম বেদও বলা হয়। রবীন্দ্রনাথ মহাভারত প্রসঙ্গে বলেছেন, ইহা কোনো ব্যক্তি বিশেষের রচিত ইতিহাস নহে, ইহা একটি জাতির স্বরচিত স্বাভাবিক ইতিহাস। এবারে প্রশ্ন আসতে পারে যে রামায়ণেও তো জাতির ইতিহাস বর্ণিত রয়েছে, কিন্তু মহাভারত সম্পর্কে এই কথাটি এত দৃঢ়ভাবে বলা হয় কেন? কেন একে বিশেষভাবে জাতির ইতিহাস রূপে চিহ্নিত করা হয়? তার অন্যতম একটি কারণ হলো যে রামায়ণেও মহাভারতের জাতীয় ইতিহাস বর্ণিত হলেও সেখানে তা কিন্তু ছিল রূপকের আড়ালে, কিন্তু মহাভারতে তা সরাসরি বর্ণিত হয়েছে। অর্থাৎ বলা যায় যে ভালো এবং মন্দ এই দুইয়ের চূড়ান্ত রূপ কিন্তু মহাভারতের ছত্রে ছত্রে মেলে। এই কারণেই একে জাতির মহাকাব্য বলা হয়ে থাকে। মহাভারতের সম্পর্কে এই ধারণাটুকুকে সঙ্গে করে এবারে আমরা মহাভারতের বাংলা অনুবাদ সম্পর্কে জানতে অগ্রসর হব। স্থান ও কাল ভেদে মূল মহাভারতের নানান পরিবর্তন হয়েছে। যেমন পরিবর্তন আমরা দেখেছি রামায়ণের ক্ষেত্রে, অর্থাৎ তুলসীদাস যখন হিন্দিতে রামায়ণের অনুবাদ করছেন তখন সেই হিন্দি বলয়ের সমাজ, সংস্কৃতি, খাদ্যাভ্যাস সমস্ত কিছুরই প্রভাব পড়েছে হিন্দি রামায়ণে। সেরকমই বাংলার রামায়ণেও বাংলার সমাজ, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ সমস্ত কিছুরই প্রভাব পড়েছে। সেই একই রকম ভাবে যখন মহাভারতের বাংলা অনুবাদ হচ্ছে তারও কিন্তু একটা প্রভাব খুব স্বাভাবিকভাবেই বাংলা অনুবাদের পড়েছিল। বাংলা মহাভারত অনুবাদের ক্ষেত্রে কাশিরাম দাসের নাম বিশেষভাবে উঠে আসলেও ষোড়শ শতাব্দীর গোড়ার দিক থেকেই কিন্তু মহাভারতের একটা বাংলা অনুবাদের ধারা প্রচলিত ছিল। এবং এই অনুবাদের ধারায় যাদের নামগুলি উঠে আসে তারা হলেন কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, সঞ্জয় এবং বিজয় পণ্ডিত। যদিও এই নামগুলির সমান্তরালে তাদের প্রামাণিকতা নিয়েও নানান বাদানুবাদ এবং নানান মতানৈক্য কিন্তু পণ্ডিত মহলে অব্যাহত রয়েছে। উমেশচন্দ্র বটব্যাল সর্বপ্রথম সাহিত্য পত্রিকার মাঘ ফাল্গুন 1302 সংখ্যায় কবীন্দ্র পরমেশ্বর সম্পর্কে কিছু তথ্য প্রদান করেছিলেন।
তারপরে নগেন্দ্রনাথ বসু, দীনেশচন্দ্র সেন, বসন্ত কুমার চট্টোপাধ্যায়, মোহাম্মদ শহীদুল্লাহ, মনীন্দ্রমোহন ঘোষ, সুকুমার সেন এদের সম্পর্কে নানান মত প্রদান করেছিলেন। সুকুমার সেন তার বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ্রন্থের প্রথম খণ্ডের প্রথম সংস্করণে সঞ্জয়কে আংশিকভাবে এবং বিজয় পণ্ডিতকে সম্পূর্ণ বাতিল করে শুধুমাত্র কবীন্দ্র এবং শ্রীকর নন্দীকে প্রামাণ্য হিসেবে চিহ্নিত করেছেন। যদিও পরবর্তী সংস্করণে সঞ্জয় সম্বন্ধে বিশেষ কিছু না বললেও বিজয় পণ্ডিতের মহাভারত যে আসলে কবীন্দ্রেরই বিজয় পণ্ডিতের কথা তা প্রকারান্তরে তিনি স্বীকার করে নিয়েছেন। মহাভারতের বাংলা অনুবাদক কবীন্দ্র পরমেশ্বরের বিশেষ পরিচয় পাওয়া না গেলেও তার অনুদিত বাংলা মহাভারত এবং তার গ্রন্থ রচনা সম্বন্ধে মোটামুটিভাবে নানান তথ্যই পাওয়া যায়। গৌড়ের সুলতান হুসেন শাহ এবং তার পুত্র নুসরাত শাহের রাজত্বকালে কবি এই কাব্যটি অনুবাদ করেছিলেন সংক্ষেপে। হুসেন শাহ 1493 থেকে 1519 খ্রিস্টাব্দের মধ্যে গৌড়ের মসনদে অধিষ্ঠিত ছিলেন এবং তার পুত্র নুসরাত শাহের রাজত্বকাল ছিল 1519 থেকে 1532 সাল পর্যন্ত। কবীন্দ্র পরমেশ্বর তার কাব্যে বারংবার হুসেন শাহ এবং তার পুত্র নুসরাত শাহের নামোল্লেখ করেছেন এবং এই কারণে মনে করা হয় যে হুসেন শাহের সিংহাসন প্রাপ্তি থেকে নুসরাত শাহের রাজত্বকাল প্রাপ্তির মধ্যে কবীন্দ্র পরমেশ্বরের এই কাব্যখানি রচিত হয়েছিল। কবীন্দ্র পরমেশ্বর তাঁর কাব্যে বারংবার গৌড়ের সুলতান হুসেন শাহ ও তাঁর সেনাপতি পরাগল খাঁয়ের কথা উল্লেখ করলেও নিজের সম্বন্ধে বিশেষ কোনো তথ্য প্রদান করেননি। শুধু কবীন্দ্র বা পরমেশ্বর বলে ভণিতা প্রদান করেছেন। আবার কারো কারো মতে কবির আসল নাম শ্রীকর নন্দী। কবীন্দ্র পরমেশ্বর সম্ভবত হুসেন শাহের সেনাপতি পরাগল খাঁয়ের প্রদত্ত খেতাব। হুসেন শাহ অথবা নুসরাত শাহের রাজত্বকালে চট্টগ্রামের শাসনকর্তা এবং হুসেন শাহের সেনাপতি লস্কর পরাগল খানের আদেশে কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের সংক্ষিপ্ত অনুবাদ করেন। এর বেশি কোনো তথ্য আর সেভাবে পাওয়া যায় না। শোনা যায় পরাগল খাঁ প্রত্যহ পুরাণের গল্প শুনতে ভালোবাসতেন। পুরাণ শুনন্ত নিত্য হরষিত মতো। তার হিন্দু সভাসদদের থেকে তিনি হয়তো পুরাণের ও মহাকাব্যের এবং পাণ্ডবদের গল্প শুনে থাকবেন এবং এই সমস্ত গল্প শুনবার জন্য কবীন্দ্র পরমেশ্বরকে সংক্ষেপে মহাভারত রচনার আদেশ দিলে কবীন্দ্র তাহার আদেশমালা মস্তকে ধরিয়া কবীন্দ্র পরম যত্নে পাঁচালী রচিয়া। কারো কারো মতে কবীন্দ্র পরমেশ্বর ও শ্রীকর নন্দী একই কবি। আসলে নাকি কবির নাম শ্রীকর নন্দী এবং উপাধি কবীন্দ্র পরমেশ্বর। এরকম অনুমানের কারণ হিসেবে দেখানো হয় যে কবীন্দ্রের বেশ কিছু পুঁথিতে শ্রীকর নন্দীর ভণিতাও আছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক রিপোর্টে ডক্টর সুশীল কুমার দে বলেছিলেন সেখানকার পুঁথিতে কবীন্দ্রের পরাগলি মহাভারতে একই সঙ্গে কবীন্দ্র ও শ্রীকর নন্দীর ভণিতা পাওয়া যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখান যে সাহিত্য পরিষদ প্রকাশিত দীনেশচন্দ্র সেন সম্পাদিত শ্রীকর নন্দীর অশ্বমেধ পর্বে কবীন্দ্র পরমেশ্বরেরও ভণিতা আছে। একই পুঁথিতে দুই ভিন্ন ভণিতা, তাই সুশীল কুমার দে ও ডক্টর শহীদুল্লাহ অনুমান করেন কবীন্দ্র ও শ্রীকর নন্দী একই ব্যক্তি। যদিও এ প্রসঙ্গে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মত ভিন্ন। তিনি বাংলা সাহিত্যের ইতিবৃত্তের প্রথম খণ্ডে এ বিষয়ে মন্তব্য করেছেন, কবীন্দ্র ও শ্রীকর নন্দীর ভণিতা মিশে গেছে, পুঁথিগুলিতে নানা বিশৃঙ্খলা প্রবেশ করেছে তা ঠিক বটে, খানিকটা স্বাভাবিকও বটে, কারণ দুজন কবি চট্টগ্রামের শাসনকর্তাদের পৃষ্ঠপোষকতায় সংক্ষেপে মহাভারত অনুবাদ করেছিলেন। দুজনের মধ্যে সময়েরও বিশেষ পার্থক্য নেই, কাজেই লিপিকরদের অজ্ঞতার জন্য একের পুঁথিতে অপরের ভণিতা এমনকি রচনাংশ অনুপ্রবেশ করেছে। ফলে বোঝা যাচ্ছে এই দুই ভণিতা নিয়ে নানান মুনি নানান মত প্রদর্শন করলেও অসিত কুমার বন্দ্যোপাধ্যায় স্পষ্টত এই দুই কবিকে পৃথক হিসেবে চিহ্নিত করেছেন। ভণিতা বিষয়ক আলোচনার সমাপ্তি ঘটিয়ে আমরা এবার
কবীন্দ্র পরমেশ্বরের কাব্য পরিচয় গ্রহণের দিকে অগ্রসর হতে পারি। কবীন্দ্র যে ব্যাস মহাভারতকে সংক্ষেপে অনুবাদ করেছিলেন তাতে কোনো সন্দেহ নেই। ব্যাসের প্রত্যেক পর্বের অনুবাদই তাঁর গ্রন্থে লক্ষ্য করা যাবে। কাব্যটি চট্টগ্রামে রচিত হওয়ার কারণে এতে কিছু কিছু স্থানীয় উপভাষার প্রভাব আছে, যদিও মূল কাব্য পশ্চিমবঙ্গীয় শিষ্ট বাংলাতেই রচিত হয়েছে। মধ্যযুগের কোনো অনুবাদই আক্ষরিক অনুবাদ নয়। মূল কাব্যের ভাবটি কিছুটা সংক্ষেপে পয়ার ত্রিপদী ছন্দে বিবৃত হয়েছে, তাই একে আক্ষরিক অনুবাদ না বলে ভাবানুবাদ বলাই শ্রেয়। কবীন্দ্র পরমেশ্বরের কাব্যটি সম্পর্কেও একই কথাই বলা চলে। তার কাব্য রচনার ক্ষেত্রে বিশেষ কোনো শিল্প চাতুর্য লক্ষ্য করা যায় না। অত্যন্ত সংক্ষেপে তিনি মহাভারতের কাহিনী অনুবাদ করেছিলেন, কারণ পরাগল খাঁ একদিনের মধ্যে সম্পূর্ণ ভারত কাহিনী শুনতে আগ্রহ প্রকাশ করেছিলেন। এই কারণে খুব স্বাভাবিকভাবেই কবীন্দ্রের রচনা অত্যন্ত সংক্ষিপ্ত আকারের। কারো কারো মতে তাঁর ভণিতায় মহাভারতের একটি সংক্ষিপ্ত এবং একটি বিস্তারিত অনুবাদ প্রচলিত ছিল। এ বিষয়ে ডক্টর সুকুমার সেন বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ্রন্থের প্রথম খণ্ডের প্রথম সংস্করণে মন্তব্য করেছেন, যাহারা এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করিয়াছেন তাহাদের নিকট ইহা নূতন সংবাদ নহে যে তথাকথিত পরাগলি মহাভারতের দুইটি রূপ প্রাচীন পুঁথিতে পাওয়া যায়, একটি সংক্ষিপ্ত, অপরটি বিস্তৃত। সংক্ষিপ্ত রূপটি বিজয় পণ্ডিতের মহাভারত এবং বিস্তৃতটি সঞ্জয়ের মহাভারতে পরিণত হইয়াছে। সুকুমার সেনের মন্তব্যের অনুসরণে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ও মন্তব্য করেছেন, কবীন্দ্রের মূল রচনাকে ছেঁটে বাদ দিয়ে বর্ণনা সংক্ষিপ্ত করে কোনো লিপিকার যে মহাভারতটি চালিয়েছেন তাই হচ্ছে তথাকথিত বিজয় পণ্ডিতের মহাভারত, এবং যেটি বৃহত্তর তাই বোধহয় সঞ্জয়ের মহাভারত বলে পূর্ববঙ্গে প্রচার লাভ করেছিল। পুঁথি সম্পর্কিত এই আলোচনাকে অতি দীর্ঘায়িত ও জটিল না করে কবীন্দ্রের কাব্যের রচনাগুণ সম্পর্কিত আলোচনায় অগ্রসর হওয়া যাক। কবীন্দ্রের রচনার প্রধান গুণ হলো স্বচ্ছতা। তার পরিচ্ছন্ন, সহজ ও অনলঙ্কৃত রচনা অপূর্ব কবিত্বমণ্ডিত না হলেও সুখপাঠ্য বটে। তাঁর রচনার একটা বড় গুণ হলো সারল্য। বিবৃতিমূলক বর্ণনায় কবীন্দ্র কিছু কিছু উৎপ্রেক্ষার সঙ্গে চিত্ররূপ সৃষ্টি করেছেন, যেমন যেন গন্ধমাদনে বরিশায় মেঘগণে ঝড় বৃষ্টি দ্রোণের উপরে, কিংবা যেন দুই অগ্নিয়াসী একত্রে মিলিল ভীষ্ম ধনঞ্জয় দুই মিশামিশি হইল। এই চিত্রগুলির শিল্পরূপ প্রশংসনীয়। বেশ কিছু বাক্যাংশে কৃত্তিবাসের প্রভাব লক্ষিত হয়, যেমন সিংহ যেন মৃগ ধরে বনের ভিতর, কিংবা অর্জুনের বাণে যেন যমের দোসর। এই কাব্যে কবিত্বের অভাবের প্রতি লক্ষ্য রেখে ডক্টর সুকুমার সেন তার বাঙ্গালা সাহিত্যের ইতিবৃত্ত গ্রন্থের প্রথম খণ্ডের প্রথম সংস্করণে মন্তব্য করেছেন, সংক্ষিপ্ত বলিয়া পাণ্ডব বিজয় অত্যন্ত বর্ণনামূলক এবং তজ্জন্যই ইহাতে পল্লবিত কবিত্বের অবকাশ ছিল না। কবিত্বের অভাবের কথা স্বীকার করে উল্লেখ করতে হয় যে কবি কাব্য মধ্যে কিছু কিছু আলংকারিক কলাকৌশলের সহায়তা গ্রহণ করেছেন। কাব্যটির নাটকীয় রসও উল্লেখযোগ্য। কবি মূল মহাভারতের আক্ষরিক অনুবাদ না করলেও তাঁর রচনায় মূলের সামান্য অনুসরণও লক্ষ্য করা যায়। ফলে স্বীকার করে নিতেই হয় যে তিনি কিছু কিছু সংস্কৃত জানতেন। কাব্যে ব্যবহৃত পয়ার ত্রিপদীগুলিও যথাযথ হয়েছে। বাক্যের ভাষাতে কিছু কিছু স্থানীয় চট্টগ্রামের আঞ্চলিক শব্দ ব্যবহৃত হলেও মূল কাব্যটি কিন্তু পশ্চিমবঙ্গীয় শিষ্ট বাংলাতেই রচিত হয়েছে। মুসলমান শাসনকর্তার পৃষ্ঠপোষকতায় কাব্যটি রচিত হলেও এই কাব্যে কিন্তু ইসলামী শব্দের প্রয়োগ অত্যন্ত কম বা বিশেষ দেখা যায় না বললেই হয়। নানান হস্তক্ষেপ এবং প্রক্ষেপের ফলে কাব্যের ভাষার প্রাচীনতা নিয়ে সংশয় জাগলেও একথা স্বীকার করতেই হয় যে চৈতন্য যুগের সূচনায় মহাভারত অনুবাদে অগ্রসর হয়ে কবি কিছু পরিমাণে সফল হয়েছিলেন। চট্টগ্রামের মুসলমান শাসনকর্তার অধীনে বা পৃষ্ঠপোষকতায় আর এক হিন্দু কবি মহাভারতের অনুবাদ কার্যে অগ্রসর হয়েছিলেন এবং তিনি
শ্রীকর নন্দী। ইনি কোনো কোনো পুঁথিতে শ্রীকরণ নন্দী হিসেবেও উল্লিখিত হয়েছেন। আমরা ইতিপূর্বের আলোচনা থেকে জানি কবীন্দ্র পরমেশ্বর সম্পূর্ণ মূল মহাভারতের সংক্ষিপ্ত অনুবাদ করেছিলেন, কিন্তু শ্রীকর নন্দী সম্পূর্ণ মূল মহাভারতের অনুবাদ করেননি। তিনি শুধুমাত্র অশ্বমেধ পর্বেরই অনুবাদ করেছিলেন। এবং এখানে একটি বিষয় উল্লেখ করা আবশ্যক যে কবীন্দ্র পরমেশ্বর যেমন মূল ব্যাসদেবের মহাভারতকে বাংলায় অনুবাদের প্রচেষ্টা নিয়েছিলেন, সেখানে কিন্তু এই শ্রীকর নন্দী যখন অশ্বমেধ পর্বের অনুবাদ করছেন তখন কিন্তু তিনি মূল ব্যাসদেবকৃত সংস্কৃত মহাভারতের অনুবাদ না করে তিনি সংস্কৃতে রচিত জৈমিনী মহাভারতের অনুবাদে অগ্রসর হয়েছিলেন। এবং এই জৈমিনী মহাভারতে শুধুমাত্র অশ্বমেধ পর্বটুকুই পাওয়া যায়। এবং যেহেতু শ্রীকর নন্দীর উদ্দেশ্যই ছিল শুধুমাত্র অশ্বমেধ পর্ব অনুবাদ করা, সেহেতু তিনি কিন্তু এই জৈমিনী মহাভারতকেই নির্বাচন করেছিলেন তার অনুবাদের ক্ষেত্রে মূল গ্রন্থ হিসেবে বা আকর গ্রন্থ হিসেবে। কবীন্দ্রের পুঁথিতে অশ্বমেধ পর্ব ছাড়াও অন্য পর্বে শ্রীকর নন্দীর ভণিতা আছে। এ বিষয়ে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, লিপিকারের ভুল ভ্রান্তি বা অন্য যে কোনো কারণেই হোক কবীন্দ্রের রচনায় শ্রীকর নন্দীর ভণিতা লক্ষ্য করা যাবে। তাই কেউ কেউ অনুমান করেন কবীন্দ্র ও শ্রীকর নন্দী একই কবি। কবির নাম শ্রীকর নন্দী, লস্কর প্রদত্ত উপাধি কবীন্দ্র পরমেশ্বর। ইতিহাসে আছে হুসেন শাহের পুত্র নুসরত শাহ চট্টগ্রাম অভিযানে গেলে তার সঙ্গী হয়েছিলেন পরাগল খান। এই পরাগল খানের পুত্র ছিলেন ছুটি খান। চট্টগ্রাম বিজয়ের পর ওই অঞ্চলের শাসনকর্তা হিসেবে পরাগল খান নিযুক্ত হন এবং তার মৃত্যুর পর সে পদে অধিষ্ঠিত হন তার পুত্র ছুটি খান। চট্টগ্রামে ছুটি খানের সুশাসন প্রতিষ্ঠিত হলে পাত্রমিত্র পরিবেষ্টিত ছুটি খান সম্ভবত কোনো হিন্দু পণ্ডিতের কাছ থেকে জৈমিনী ভারতের কথা জানতে পারেন। জৈমিনী সংস্কৃতে অশ্বমেধ পর্ব রচনা করেছিলেন শুনে তিনি বলেন, দেশি ভাষায় এই কথা রচিল পয়ার, সঞ্চারিবে কীর্তি মোর জগৎ সংসার। এবং তখন এই কাব্য রচনার জন্য তিনি শ্রীকর নন্দীকে নিয়োগ করেন। ছুটি খানের সভায় উপস্থিত হিন্দু পণ্ডিতদের মুখে জৈমিনী ভারতের আলোচনা শুনেই যে তিনি দেশি ভাষায় এ কাব্য রচনায় উৎসাহ প্রকাশ করেছিলেন তা উল্লিখিত হয়েছে। এক্ষেত্রে উল্লেখ করার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত কবীন্দ্র পরমেশ্বরের পুঁথিতে বহু স্থানে শ্রীকর নন্দীর ভণিতা লক্ষিত হয়, যদিও তার ভণিতায় শুধু অশ্বমেধ পর্ব পাওয়া গেছে, অন্য কোনো পর্ব পাওয়া যায়নি। এবং এই কারণে ডক্টর শহীদুল্লাহ, ডক্টর সুশীল কুমার দে এবং বসন্ত কুমার চট্টোপাধ্যায় সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে কবির প্রকৃত নাম শ্রীকর নন্দী। কবীন্দ্র পরমেশ্বর খেতাবটি সম্ভবত পরাগল খাঁ বা তার পুত্র ছুটি খান কর্তৃক প্রদত্ত। যাই হোক, শ্রীকর নন্দীর কবিত্ব সম্পর্কে বলা যায়, শ্রীকর নন্দী জৈমিনী ভারতের অশ্বমেধ পর্বের সংক্ষিপ্ত অনুবাদ করেন। আক্ষরিক অনুবাদ তার উদ্দেশ্য ছিল না, মূল ঘটনাকে সহজ ভাষায় বর্ণনা করেছেন। সংক্ষিপ্ত অনুবাদ হলেও কবীন্দ্র পরমেশ্বরের মতন তিনি মূল বর্ণনাকে অতিশয় ক্ষীণ করেও তোলেননি। শ্রীকর নন্দীর অনুবাদ আক্ষরিক না হলেও মূলের কথাগুলি কিন্তু তার অনুদিত কাব্য থেকে বাদ পড়েনি। কবি হাস্য পরিহাসে পটু ছিলেন। জৈমিনীর অশ্বমেধ পর্বে পরিচ্ছন্ন সংস্কৃতে মাঝে মাঝে কৌতুক রসের স্পর্শ লক্ষিত হয়। শ্রীকর নন্দী নিজ স্বভাব গুণে সেই সমস্ত কৌতুক স্পর্শকে সুচারু রূপে ফুটিয়েছেন তার কাব্যে। হাস্য পরিহাসের ক্ষেত্রে ব্যবহৃত কৌতুক মিশ্রিত তীক্ষ্ণ ব্যঙ্গোক্তিতে ভারতচন্দ্রের পূর্বপুরুষের স্থান গ্রহণ করেছেন শ্রীকর নন্দী। সামগ্রিকভাবে শ্রীকর নন্দীর কবিত্ব সম্পর্কে বলা যায়, তাঁর বর্ণনা মূলের অনুগত কিন্তু সংক্ষিপ্ত। কাব্য সৌষ্ঠব কিছু ম্লান। কাশিরামের মতো তৎসম শব্দের পল্লবিত কবিত্ব তার কাব্যে লক্ষিত না হলেও কবীন্দ্র পরমেশ্বরের মতো তার কাব্য নিরস কিন্তু নয়।
কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রীকরনন্দের পুঁথি নিয়ে যেমন নানান মুনির নানান মত রয়েছে, তেমনি কিন্তু বিতর্ক রয়েছে সঞ্জয়ের মহাভারত নিয়েও। যথার্থত সঞ্জয় কয়জন, এই সঞ্জয় কি অনুদিত মহাভারতের প্রথম কবি, ইত্যাদি প্রশ্ন পণ্ডিত মহলে একটা দীর্ঘ সময় ধরে বিঘূর্ণিত হয়েছে। সর্বপ্রথম দীনেশচন্দ্র সেন প্রচার করেন যে কবীন্দ্র নন, সঞ্জয় অনুদিত মহাভারতের আদি কবি। ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে কবীন্দ্রের মহাভারত রচিত হয়েছে, একথা আমরা পূর্বের আলোচনা থেকে জেনেছি। দীনেশচন্দ্র সেনের কথা মেনে নিলে বলতে হয় সঞ্জয় তারও পূর্ববর্তী কবি। তিনি সঞ্জয়ের একটি পুঁথিতে পেয়েছিলেন, ভরদ্বাজ যুত্তর বংশেতে যে জন্ম, সঞ্জয়ের ভারত কথা কহিলেক মর্ম। আবার বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বঙ্গীয় সাহিত্য পরিষদে রক্ষিত একটি পুঁথিতে পেয়েছিলেন, দেবংশে উৎপত্তি ব্রাহ্মণ কুমার, সঞ্জয় রচনা কইল পাঁচালী প্রকার। যদিও দীনেশচন্দ্রের মতে প্রাচীনতর কবি সঞ্জয়ের রচনাকে আত্মসাৎ করে কবীন্দ্র পরমেশ্বর যশের অধিকারী হয়েছেন, তাই সঞ্জয় ও কবীন্দ্রের রচনায় এত মিল। তো আবার অপরদিকে নগেন্দ্রনাথ বসু বিজয় পণ্ডিত ও সঞ্জয় রচনার মধ্যে গভীর সাদৃশ্য লক্ষ্য করেছিলেন। ফলে নগেন্দ্রনাথ বসুর মতে বিজয় পণ্ডিতই প্রাচীনতম অনুবাদক, সঞ্জয় তাঁর রচনাকে আত্মসাৎ করেছেন বা কোথাও কোথাও নিজ রচনা সংযুক্ত করেছেন। আবার বসন্ত কুমার চট্টোপাধ্যায় এ বিষয়ে গবেষণা করে দেখিয়েছেন, কবীন্দ্র অথবা শ্রীকরনন্দী আসলে অনুবাদক, সঞ্জয়ের নামে কোনো মহাভারত পাওয়া যায়নি। লিপিকারগণের অভিসন্ধির ফলস্বরূপ কবীন্দ্রের গ্রন্থ সঞ্জয়ের নামে প্রচারিত হয়েছে। কারণ কবীন্দ্র ও সঞ্জয়ের রচনায় প্রায় হুবহু মিল লক্ষ্য করা যায়। কবীন্দ্র ও সঞ্জয়ের মহাভারত মিলিয়ে দেখলে গভীর সাদৃশ্য লক্ষ্য করা যাবে। এ বিষয়ে বিস্তারিত জানবার জন্য আপনারা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত গ্রন্থের প্রথম খণ্ডটি দেখবেন। যাই হোক, বসন্ত কুমার চট্টোপাধ্যায় প্রমাণের চেষ্টা করেছেন যে কবি সঞ্জয় মহাভারতের চরিত্র সঞ্জয়ের অন্তরালে আত্মগোপন করার চেষ্টা করেছিলেন, যথা সঞ্জয় গাঁথিল কোথা কহিল সঞ্জয়, বা সঞ্জয় কহিল কথা বাখানে সঞ্জয়। কবীন্দ্র ও সঞ্জয়ের মহাভারত নিয়ে গোলযোগের ফলে একটি মত গড়ে ওঠে, যেখানে বলা হয় সঞ্জয়ের মহাভারত যেন কবীন্দ্রেরই বর্ধিত সংস্করণ। যদিও দুই পুঁথির মধ্যে সাদৃশ্যের সমান্তরালে বৈসাদৃশ্য যথেষ্ট লক্ষ্য করা যায়। সঞ্জয় যে কাল্পনিক কবি নন, তার প্রমাণ মনীন্দ্র কুমার ঘোষ সম্পাদিত গ্রন্থ। বিভিন্ন স্থানে সংরক্ষিত পুঁথি অবলম্বনে মনীন্দ্র কুমার ঘোষ এই কাব্যটি সম্পাদনা করেছিলেন। বিভিন্ন প্রাচীন পুঁথি থেকে সঞ্জয়ের যে পরিচয় পাওয়া যায়, তার থেকে জানা যায় তিনি ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন, কারণ বহু পুঁথিতেই তিনি নিজেই স্বীকার করেছেন ভরদ্বাজ উত্তম বংশ জন্ম সাধুকুলে কিংবা দেববংশে উৎপত্ত ব্রাহ্মণ কুমার। মনীন্দ্র কুমার ঘোষের মতে সঞ্জয়ই প্রাচীনতম কবি, যদিও এই বিষয়ে দ্বিমত প্রকাশ করে ভিন্ন মত প্রকাশ করেছেন শ্রী অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়। যাই হোক, সঞ্জয় প্রাচীনত্বের অন্বেষণ প্রসঙ্গের সমাপ্তিতে বলা যায় যে ভাষা পুরাতন না হলেও রচনা ভঙ্গিমা বেশ সহজ সরল এবং কবির ব্যবহৃত উপমা উৎপ্রেক্ষার ব্যবহার প্রশংসনীয়। সপ্তদশ শতাব্দীতে কাশিরাম দাসের ভারত পাঁচালী যে কৃত্তিবাসী রামায়ণের মতনই বাংলাদেশে প্রচার লাভ করেছিল, তার প্রমাণ এই শতাব্দীতে অনুলিখিত তার পুঁথির সংখ্যা। ষোড়শ ও সপ্তদশ এই দুই শতাব্দীকেই তার আবির্ভাব কাল হিসেবে ধরা হয়ে থাকে, যদিও এই দুই শতকে কাশিরাম দাস ছাড়াও আরো বেশ কয়েকজন মহাভারতের অনুবাদকের নাম পাওয়া যায়, যদিও এদের মধ্যে কেউই সম্পূর্ণ মহাভারত অনুবাদে অগ্রসর না হয়ে মহাভারতের কোনো কোনো জনপ্রিয় পালার অনুবাদে অগ্রসর হয়েছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো দৈবকীনন্দন, দ্বিজ অভিরাম, রঘুনাথ, রামচন্দ্র খাঁ, দ্বিজ হরিদাস, ঘনশ্যাম দাস, নিত্যানন্দ ঘোষ প্রভৃতি। এই কবিদের যে কেউই প্রায় মহাভারতের সম্পূর্ণ রচনায় অগ্রসর হননি তা আমরা বলেছি।
এই কবিদের মধ্যে দৈবকীনন্দনের নামে শুধুমাত্র কর্ণপর্বের পুঁথি পাওয়া যাচ্ছে। দ্বিজ অভিরাম, রামচন্দ্র খাঁ, রঘুনাথ এবং দ্বিজ হরিদাসের প্রত্যেকের শুধুমাত্র অশ্বমেধ পর্বের পুঁথি পাওয়া গিয়েছে। ঘটনার ঘন ঘটার জন্য এদের মধ্যে অধিকাংশই কিন্তু অনুবাদের জন্য নির্বাচন করে নিয়েছিলেন অশ্বমেধ পর্বটিকে। কেউ কেউ জাতিতে বৈষ্ণব ছিলেন। বৈষ্ণব পদকর্তা দৈবকীনন্দনের কর্ণ পর্বের ভাষা দেখে সপ্তদশ শতাব্দীর বলে অনুমান করা হয়। দ্বিজ অভিরাম খুব সম্ভবত ষোড়শ শতাব্দীর মাঝামাঝিতে অশ্বমেধ পর্বের অনুবাদ করেছিলেন। তার পুঁথিতে চৈতন্যদেব এবং রায় রামানন্দের উল্লেখ রয়েছে। এর থেকে মনে হয় কবি ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই পর্ব অনুবাদ করেছিলেন। ওড়িশার রাজা মুকুন্দদেবের সভায় পঠিত রঘুনাথের অশ্বমেধ পর্ব 1567 খ্রিস্টাব্দের আগেই সমাপ্ত হয়েছিল। কারো কারো মতে রঘুনাথের রচনা কাশিরাম দাসের অনুরূপ। রাঢ় দেশের জঙ্গিপুরে জন্ম নেওয়া কায়স্থ বংশীয় কবি রামচন্দ্র খাঁয়ের অশ্বমেধ পর্বের পুঁথিতে কিছু কবিত্ব লক্ষ্য করেছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়। ঘনশ্যাম সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে জৈমিনী ভারত অবলম্বনের সংক্ষিপ্ত ভারত কাহিনী রচনা করেছিলেন। কারো কারো মতে এই ঘনশ্যাম আসলে বিখ্যাত কবি গোবিন্দ দাসের পৌত্র, বিখ্যাত পদকর্তা ঘনশ্যাম দাস। কারণ গোবিন্দ দাস ছিলেন সেন উপাধিক বৈদ্য, ঘনশ্যামও তাই, এবং তিনি অশ্বমেধ পর্বে তাঁদের গুরু শ্রীনিবাস আচার্যের কাছে প্রার্থনা জানিয়েছিলেন। এই সমস্ত রচনাকারদের প্রভাব খুব বেশি বিস্তার লাভ করতে পারেনি। এরা প্রত্যেকেই মহাভারতের দু এক পর্বের পয়ার ত্রিপদীত অনুবাদ করেছিলেন। কাশিরাম দাসের বিরাট মহাকাব্যে এদের অনেকের রচনা মিশে গিয়ে তাঁর কাব্যকে বিরাট আয়তন দান করেছিল। কাশিরাম দাসের মতো এত জনপ্রিয় না হলেও কিন্তু এই শতাব্দীর অন্যতম আরেকজন মহাভারতের অনুবাদক হচ্ছে নিত্যানন্দ ঘোষ। তার ভণিতাযুক্ত বেশ কিছু পুঁথি পাওয়া গিয়েছে। কাকুরের রাজা পৃথ্বীচন্দ্রের গৌরীমঙ্গল কাব্যে নিত্যানন্দকে কাশিরামের পূর্ববর্তী বলেছেন। এর থেকে মনে হয় নিত্যানন্দ কাশিরামের পূর্বে মহাভারতের অনুবাদ কার্যে অগ্রসর হয়েছিলেন। তিনি সম্ভবত সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে বর্তমান ছিলেন। কাশিরামের বহু পুঁথিতে নিত্যানন্দের রচনা মিশে গিয়েছে। কোথাও কোথাও কাশিরামের পুঁথির অংশ বিশেষের সাথে নিত্যানন্দের পুঁথির অংশ বিশেষের বেশ সাদৃশ্য পাওয়া যায়, এবং এই সাদৃশ্য কিন্তু যথেষ্টই গভীর। এরকমও হয়েছে যে একই পুঁথিতে কাশিরাম এবং নিত্যানন্দ দুয়েরই ভণিতা লক্ষিত হয়েছে। নিত্যানন্দের কবিত্ব সম্পর্কে বলা যায় যে করুণ রস বর্ণনার ক্ষেত্রে কবি সিদ্ধহস্ত ছিলেন, যা স্ত্রী পর্বে বিধবা কুরু স্ত্রীগণের বিলাপের বর্ণনা থেকে উপলব্ধ হয়। বাহুল্য বর্জিত এই বর্ণনায় যুদ্ধের বীভৎসতা ও করুণ বেদনা একই সঙ্গে চমৎকারভাবে স্থান লাভ করেছে। সহজ সংযত পরিচ্ছন্ন রচনায় তাঁর কবিত্ব শক্তি অধিকতর স্ফূর্তি লাভ করেছে। পরিমিত রচনায় কবি প্রশংসনীয় কৃতিত্বের পরিচয় প্রদান করেছেন। মধ্যযুগে বৈষ্ণব সাহিত্যের সমান্তরালে আর যে দুই কবি কাব্য চূড়ান্ত জনপ্রিয়তা লাভ করেছিল তারা হলেন কাশিরাম দাস এবং কৃত্তিবাস ওঝা। যদিও কাশিরামের বিরাট আয়তন মহাকাব্যের কতটুকু তার নিজের রচনা এবং কতটুকু তার পুত্র, ভ্রাতুষ্পুত্র এবং জামাতার রচনা তা নিয়ে পণ্ডিত মহলে এবং সাহিত্যের ইতিহাসের গ্রন্থগুলিতে নানান মতানৈক্য রয়েছে। মধ্যযুগের অন্য বহু কবির মতোই কাশিরাম দাসের জন্মস্থান এবং জন্মসন নিয়ে পণ্ডিত মহলে নানান মতানৈক্য চলেছিল। কবি তার মহাভারতে কয়েকটি স্থানের সংক্ষেপে আত্মপরিচয় প্রদান করেছেন। তারা তিন ভাই, কৃষ্ণদাস, কাশিরাম এবং গদাধর। কাশিরামের অগ্রজ ও অনুজের নামেও কাব্য পাওয়া গিয়েছে। কোনো কোনো পুঁথিতে কাশিরাম যে আত্মপরিচয় লিপিবদ্ধ করেছেন তা থেকে জানা যায় ইন্দ্রাণীর অন্তর্গত সিঙ্গি গ্রামে তাঁদের বাস, জন্ম কায়স্থ বংশে। প্রিয়ঙ্কর দাসের পুত্র সুধাকর, তার পুত্র কমলাকান্ত এবং এই কমলাকান্তের তিন পুত্র কৃষ্ণদাস, কাশিরাম ও গদাধর। কাব্য মধ্যে তিনি নিজ গুরুর নাম উল্লেখ করেছেন মুখুটি বংশোদ্ভূত অভিরাম, যার আশীর্বাদে কবি কাব্য রচনায় অগ্রসর হন। কবি নিজ উপাধি সম্পর্কে কাব্য মধ্যে জানিয়েছেন, মহাভারতের কথা অমৃত অর্ণবে পাঁচালী প্রবন্ধে কহে কাশিরাম দেবে। অর্থাৎ
তাঁর উপাধি দেব, যদিও সম্ভবত বৈষ্ণব পদকর্তাদের অনুসরণে কবিরা তিন ভাই দেব উপাধির পরিবর্তে দাস উপাধির ব্যবহার করেছিলেন। কবির কনিষ্ঠ ভ্রাতার গদাধর দাস তার জগৎমঙ্গল কাব্যে সবিস্তারে নিজ বংশধারার পরিচয় প্রদান করেছেন। কাশিরামের পুঁথিতে প্রাপ্ত বংশতালিকা এবং তার কনিষ্ঠের প্রাপ্ত বংশতালিকার মধ্যে বিশেষ পার্থক্য লক্ষিত হয় না, যদিও তাদের জন্মস্থানের নাম সিঙ্গি নাকি সিদ্ধি এই নিয়ে কিন্তু পণ্ডিত মহলে নানান বাকবিতণ্ডা রয়েছে। কারণ এই দুটি নামে জায়গার নাম রয়েছে, এই দুটি নামে স্থান বর্তমান। এবং এই মতানৈক্যের একটা অন্যতম কারণ হলো যে মধ্যযুগের লিপির ব্যবহার, যেখানে উঙয় গয় এবং দয় ধয় প্রায় একই রকমের দেখতে ছিল। সিদ্ধি গ্রাম অগ্রদ্বীপের কাছে ছিল, যা গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে, এবং সিঙ্গি গ্রাম বর্ধমানের কাটোয়ার কাছে অবস্থিত, যেখানে প্রতি বছর কাশিরামের স্মরণোৎসব হয়। ফলে জনপ্রবাদ এবং বহুল প্রচারকে প্রমাণ হিসেবে ধরে নিয়ে ফলে কাটোয়ার নিকটবর্তী সিঙ্গি গ্রামকে কাশিরামের জন্মস্থান হিসেবে চিহ্নিত করা যেতে পারে, যদিও সিদ্ধিগ্রামকেও একেবারে তুচ্ছ করা যায় না। একথা পূর্বেই বলা হয়েছে যে কাশিরাম দাসের কাব্যের মধ্যে কতটুকু তার নিজের রচনা এবং কতটুকু অন্যান্য কবিদের রচনা বা তার আত্মীয় পরিজনের রচনা তা নিয়ে পণ্ডিত মহলে নানান বাকবিতণ্ডা রয়েছে। তিনি যে সম্পূর্ণ মহাভারত রচনা করেননি সে বিষয়ে প্রমাণ তার গ্রন্থ মধ্যেই মেলে। মনে হয় তিনি আদি সভা বন ও বিরাট পর্বের রচনার পর লোকান্তরিত হলে তার জামাতা ও ভ্রাতুষ্পুত্র মিলে কাব্যটি সম্পূর্ণ করেন। যদিও তিনি সম্পূর্ণ মহাভারত রচনা করেননি, এই মন্তব্যের বিপরীত প্রমাণ মেলে গৌরী মঙ্গল কাব্যে, সেখানে রয়েছে অষ্টাদশ পর্ব ভাষা কৈল কাশিদাস নিত্যানন্দ কৈল পূর্বে ভারত প্রকাশ, এবং কাশিরামের কনিষ্ঠ গদাধরের জগৎ মঙ্গলে আছে দ্বিতীয় শ্রী কাশিদাস ভক্ত ভগবান রচিল পাঁচালী ছন্দে ভারত পুরাণ। এসব উক্তি থেকে মনে হয় কবি সম্পূর্ণ মহাভারতই রচনা করেছিলেন, যদিও নানা অনুসন্ধান থেকে দেখা গেছে মহাভারতের আদি সভা বন ও বিরাট পর্ব কাশিরামের নিজস্ব রচনা এবং অন্য পর্বগুলি তার আত্মীয় স্বজন ও অন্যান্য কবিরা সম্পূর্ণ করেন। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে উল্লেখ করেছেন, দ্রোণ পর্ব তাহার ভ্রাতুষ্পুত্র নন্দরামের রচনা, শল্য ও নারী পর্ব ভৃগু রামদাসের রচনা, অশ্বমেধ পর্ব দ্বিজ রঘুনাথের রচনা, অন্যান্য পর্বে নিত্যানন্দ ঘোষ, গদাধর দাস, গঙ্গারাম সেন, রাজেন্দ্র দাস, গোপীনাথ দত্ত প্রভৃতি কবিদের ভণিতা পাওয়া যাইতেছে। প্রথম চারিটি পর্বের ভাষা পরিচ্ছন্ন ও মার্জিত, অলঙ্কার সন্নিবেশ সংস্কৃতানুসারী। মোটামুটি আদি সভা বন ও বিরাটের রচনা যে এক হাতে সৃষ্টি তাহাতে সন্দেহ করিবার কারণ নাই, কিন্তু যুদ্ধ পর্ব হইতেই বিশৃঙ্খলা আরম্ভ হইয়াছে। নানান সাক্ষ্য প্রমাণ থেকে সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে চার পর্ব কাশিদাসের নিজের রচনা এবং পরবর্তী পর্বগুলিতে বিভিন্ন রচনাকারের রচনা সম্মিলিত হয়েছে। এবারে কাশিরাম দাসের জন্মসন নিয়ে আলোচনায় উপনীত হওয়া যাক। কবির ভ্রাতার জগৎমঙ্গল কাব্য সহ মহাভারতের নানান পুঁথিতে প্রাপ্ত রচনাকাল জ্ঞাপক শ্লোক থেকে নির্ধারণ করা হয়েছে যে কবির মহাভারত ষোড়শ শতাব্দীর শেষ বা সপ্তদশ শতাব্দীর শুরুতে রচিত হয়েছিল। কবি সম্ভবত ষোড়শ শতাব্দীর শেষ ভাগে জন্মগ্রহণ করেন এবং তার রচিত মহাভারতের প্রথম চারটি পর্ব সম্ভবত 1642 খ্রিস্টাব্দের পূর্বেই রচিত হয়ে গিয়েছিল। 1642 খ্রিস্টাব্দ কেন না, ওই সময় কবি ভ্রাতা গদাধরের জগৎমঙ্গল রচিত হয়েছিল, যেখানে কবির মহাভারতের উল্লেখ রয়েছে। শ্রীরামপুর মিশনের মিশনারিদের উদ্যোগে 1836 সালে কাশিরাম দাসের মহাভারত এক খণ্ডে মুদ্রিত হয়। এবার কাশিরাম দাসের কবিত্ব সম্পর্কে বলা যায় যে কবি সংস্কৃত জানতেন না, কথক ঠাকুরদের মুখে মহাভারত শুনে তিনি তার কাব্য রচনা করেছিলেন, এরকম একটা কথা কোথাও কোথাও প্রচলিত রয়েছে। এবং এই ধরনের মন্তব্যের বা এই ধরনের প্রচারের মূলে রয়েছে কাব্য মধ্যে থাকা দুটি পংক্তি, শ্রুতমাত্রে কহি আমি রচিয়া পয়ার, অবহেলে শুনে যেন সকল সংসার। পংক্তি দুটির প্রকৃত অর্থ, আমি এমন কবিত্ব শক্তি সম্পন্ন যে যা শুনি তাই অনায়াসে পয়ার ছন্দে রচনা করার ক্ষমতা রাখি।
কবির কাব্যের প্রথম 4টি পর্বের ভাষা ও বাকবিন্যাস সংস্কৃত গ্রন্থি, তৎসম শব্দের বহুল প্রয়োগ লক্ষণীয় এবং অলংকার ব্যবহারে ক্লাসিক রীতি কবির সংস্কৃত জ্ঞানের প্রতি দিক নির্দেশ করে। কবি মহাভারতের কাহিনীর বিপুল বিস্তারকে স্থানে স্থানে সংক্ষিপ্ত করে নিয়েছেন এবং এই যথাযথ সংক্ষেপীকরণের বৈশিষ্ট্য কাব্যের প্রথম 4 পর্বেই মেলে। পরবর্তী পর্বগুলিতে ক্লাসিক সংযম, গম্ভীর রচনারীতি ও মূলের অনুসরণ ক্রমেই হ্রাসপ্রাপ্ত হয়েছে। কাশিরামের নামে প্রচারিত মহাভারতের অনুবাদের কাহিনী বিন্যাস ঘটেছে ব্যাস ও জৈমিনী ভারতের অনুসরণে। কবি সর্বত্র আক্ষরিক অনুবাদ না করে কোথাও কোথাও মৌলিক রচনারও অনুপ্রবেশ ঘটিয়েছেন, যেমন শ্রীবৎস চিন্তার কাহিনী। কাশিরামের রচনাও কৃত্তিবাসের মতো পাঁচালী জাতীয় হলেও তাতে একটি গভীর ক্লাসিক রীতির ছায়াপাত লক্ষিত হয়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় অর্জুনের রূপ বর্ণনার অংশটি। অনুপম তনুশ্যাম নীলোৎপল আভা, মুখরুচি কত সূচি করিয়াছে শোভা, সিংহগ্রীব বন্ধুজীব অধরের তুল, খগরাজ পায়লাজ নাসিকা অতুল। একইভাবে উল্লেখ করা যায় দুর্যোধন কন্যা লক্ষণার রূপ বর্ণনা অংশ। এই রূপ বর্ণনা অংশে কবি সংস্কৃত অলঙ্কারকে সম্পূর্ণত অনুসরণ করেছেন। কৃষ্ণের বিশ্বরূপ বর্ণনায় তিনি তৎসম শব্দবহুল বাকৃতি ব্যবহার করেছেন। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কাশিরামের কবিত্ব সম্পর্কে উল্লেখ করেছেন, মূল মহাভারতীয় রস ও ধ্বনি ঝংকার যতটা অনুবাদ কাব্যে রক্ষা করা সম্ভব, কাশিরাম তাহার কিছুমাত্র ত্রুটি করেন নাই। কাজেই মহাভারতের প্রথম 4 পর্বে তৎসম শব্দের সুবিহিত প্রয়োগের চেষ্টাকে কৃত্রিম বলা উচিত নহে। ক্লাসিক মহাকাব্য, বিশেষত এপিক অফ আর্ট বা পৌরাণিক যুগের মহাকাব্যের রচনায় এইরূপ একটি ঝংকার মুখর শব্দ শৃঙ্খলার প্রয়োজন। কাশিরাম সেই জাতীয় কৃত্রিম কাব্যকলার অনুসরণ করিয়াছেন। কাশিদাসী মহাভারতে বাঙালিয়ানার অন্বেষণের প্রশ্নে বলা যায় যে কৃত্তিবাস সোজা যেমন রামায়ণ পাঁচালীকে বাংলার ঘরের দুয়ারে এনে উপস্থিত করেছিলেন, কাশিরাম দাস সেভাবে তার অনুদিত মহাভারতকে বাংলার সামাজিক পারিবারিক জীবনে সংস্থাপিত করেননি। তিনি পুরোদস্তুর আর্যরীতি গ্রহণ করেছেন, যদিও কখনো কখনো দু একটি বাক্যে বা দু একটি রূপকের আড়ালে বাঙালির ঘরের কথাকে ফুটিয়েও তুলতে চেয়েছেন। শিল্পাদর্শের বিচারে কাশিদাসী মহাভারত অনুবাদ সাহিত্যের মধ্যে বিশিষ্ট। আর ভাষা তৎসম শব্দ সংকুল হলেও এই কারণে তার ভারত পাঁচালী মহাকাব্যের ছায়ালগ্ন হয়েছে। অষ্টাদশ শতাব্দীর মহাভারতের অনুবাদের ধারা সম্পর্কে বলা যায়, রামায়ণ কিংবা ভাগবতের মতো এই পর্বেও মূলত কাশিরামের নামে প্রচারিত পর্বগুলি নকল হয়ে চললেও বিচ্ছিন্ন কিছু পালা ও পর্বের রচনাও সমান্তরালে চলেছিল। এই সমস্ত বিচ্ছিন্ন রচনাগুলির অধিকাংশতেই সন তারিখ জ্ঞাপক কোনো উল্লেখ পাওয়া যায় না, যদিও এই কবিদের ভাষা ও রচনারীতি থেকে সাহিত্যের ইতিহাসকারেরা এদের অষ্টাদশ শতকে স্থাপন করেছেন। বিচ্ছিন্ন পালা হিসেবে শকুন্তলা ও দাতাকর্ণের কাহিনী খুব জনপ্রিয় ছিল। যদিও এই দাতাকর্ণের পালা মূল মহাভারতের অংশ নয়, এটি সম্ভবত ধর্মমঙ্গলের লুই চন্দ্রের পালার প্রভাবে পরিকল্পিত হয়েছে। এই কাল পর্বে নন্দরাম দাসের ভণিতায় উদ্যোগ পর্ব, দ্রোণ ও কর্ণ পর্বের কয়েকটি পুঁথি মিলেছে। কবি সম্ভবত কাশিরাম দাসের ভ্রাতুষ্পুত্র। কবির ভাষা কাশিরামের মতো সংস্কৃত গন্ধি, অলঙ্কৃত ও মার্জিত। দ্বৈপায়ন দাসের ভণিতায় বনপর্ব, গদা পর্ব ও স্বর্গারোহণ পর্বের পুঁথি পাওয়া গিয়েছে। এই শতাব্দীর আরেক কবি দ্বিজ গোবর্ধন 1710 সালে গদা পর্ব সমাপ্ত করেন বলে জানা যাচ্ছে। অষ্টাদশ শতকের মহাভারতের অনুবাদ সম্পর্কে সামগ্রিকভাবে বলা যায়, এই কাল পর্বে প্রায় কেউই কাশিরামের প্রত্যক্ষ প্রভাবকে অতিক্রম করতে পারেনি। বিচ্ছিন্ন পর্বের অনুবাদগুলিতে প্রায় কোথাওই প্রতিভার স্পর্শ লক্ষিত হয়নি। অধিকাংশ কবি কাশিরামের অনুসরণে দুই একটি জনপ্রিয় পর্বের পালার অনুবাদে অগ্রসর হয়েছিলেন। মহাভারতের অনুসরণের রীতি এই 21 শতকেও অব্যাহত রয়েছে এবং এই কথাটিকে স্মরণে রেখে আমরা যদি সামগ্রিকভাবে মহাভারতের অনুবাদের প্রকৃতিকে বুঝতে চাই, তাহলে দেখব প্রাকচৈতন্য পর্বের অনুদিত পুঁথি, কবি ও তাঁদের কাব্য নিয়ে যেমন জটিলতা সৃষ্টি হয়েছে, তেমনি মহাভারতের উজ্জ্বলতম নক্ষত্র কাশিরাম দাসের রচনার অনুসরণ দেখা গিয়েছে অষ্টাদশ শতকে এবং তার পরবর্তীতেও। রামায়ণে কৃত্তিবাস,
ভাগবতে মালাধর বসু এবং মহাভারতে কাশিরাম দাসের ঔজ্জ্বল্য আজও অমলিন। আজকের যে আলোচনা মহাভারতের অনুবাদ ও অনুবাদক গোষ্ঠী, তা এখানেই সমাপ্ত করা হলো। ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে শেষ স্লাইডে বেশ কিছু সম্ভাব্য প্রশ্নাবলী এবং সহায়ক গ্রন্থপঞ্জি উল্লেখ করা হয়েছে। আশা করি ছাত্রছাত্রীরা তার থেকে উপকৃত হবেন।